এই এসএসসি চোর, এসএসসি দুর্নীতিগ্রস্ত, এরা দুর্নীতিবাজ, এরা তো আবার দুর্নীতি করবে। বিড়ালকে যদি আপনি বলেন মাছ পাহারা দিতে, সেই পরিকাঠামো, সেই নিয়মকানুন, সেই কর্মচারী, সেই অফিসার, সেই মুখ্যমন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী রেখে তুমি আবার সেই এসএসসিকেই দায়িত্ব দিচ্ছ পরীক্ষা নিতে, বিড়ালকে মাছ পাহারা দিতে দিচ্ছ। আবার তো এসএসসিতে দুর্নীতি হবে। যে চোর সে চুরি করবে, যে ডাকাত সে ডাকাতি করবে। যে এসএসসির পাপে এই 25,753 জন ছেলেমেয়ের জীবনে, তাদের মধ্যে যারা যোগ্য, তাদের জীবনে চরম অন্ধকার নেমে এলো এবং তাদের জীবনটা চূড়ান্ত অনিশ্চিত। এর মধ্যেই কয়েকজন তারা আত্মহত্যা করেছেন, কয়েকজন মানসিক চাপ সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। দুর্নীতি করবে, যারা চুরি করবে, যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, তাদের শাস্তি দেবে। কিন্তু পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ব্যাপারটা পাল্টে গেছে। আমাদের যে ভরসার জায়গা সরকার, সেই সরকারই চুরি করছে, সেই সরকারই দুর্নীতি করছে, সেই সরকারই অপরাধ করছে এবং অপরাধী দুর্নীতিগ্রস্তদের তাদেরকে বাঁচাবার জন্যে সরকারই ক্ষমতা প্রয়োগ করছে। এখানে আরও বেশি করে সাদা খাতা জমা দিয়ে বা জোচ্চুরি করে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার রাস্তাটা আরও প্রশস্ত করে দেওয়া হয়েছে। এতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় 10 নম্বর আছে। তো এই 10 নম্বর কারা পাবে? যারা শিক্ষক ছিলেন। তাহলে যারা ফ্রেশার, যারা নতুন পরীক্ষা দেবেন, তারা তো এই নম্বরটা পাবে না। তাহলে তুমি তো তাকে স্পেশাল অ্যাডভান্টেজ তো দিলে। কার দুর্নীতিগ্রস্তভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি প্রাপকদের চাকরিটাকে নিশ্চিত করার জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন, মন্ত্রিসভা নিয়েছে। এইটা সত্যি। আমার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন, যে এই অযোগ্য যারা ঘুষ দিয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, তাদের জন্য গোটা সমাজে সমস্ত শিক্ষক সমাজ এবং শিক্ষাকর্মী সমাজ সম্পর্কে এমন একটা বার্তা গেছে যে প্রত্যেকটা শিক্ষক শিক্ষাকর্মীকে সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা, মানুষ সন্দেহ করছে যে এও বোধহয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। মোদি এবং অমিত শাহের নির্দেশে এই তৃণমূল সরকারের যে নেতা মন্ত্রী, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তটাকে ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছেন। এবং আপনি দেখবেন যে কেন্দ্রে গত 10 বছরে 67টা জনবিরোধী বিল পাশ হয়েছে। প্রত্যেকটা বিলে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভোট দেয়নি, ওই বিলের বিরুদ্ধে ভোট দেয়নি। তারা বিভিন্ন অজুহাতে হয় লোকসভা বা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে, অথবা ভোটদান থেকে বিরত থেকেছে। কুণাল ঘোষ দলের মুখপাত্র, তিনি দীর্ঘদিন ধরে, আজকে নয়, 2013 সালে 14 সালে তিনি বলছেন যে হ্যাঁ, শিক্ষক নিয়োগে একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতি করছে। আরও কেউ কেউ আছে, দল সব জানতো, আমার কথা নয়, এটা হচ্ছে কুণাল ঘোষ, তিনি হচ্ছেন দলের মুখপাত্র তৃণমূলের, তার কথা। তা যদি রাজ্য সরকার এই তদন্তটা করত এবং তদন্ত করে দোষীদের যদি শাস্তি দিত, তাহলে তো আদালতকে, সিবিআই বা ইডিকে করতে হতো না। এবং তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি প্রকাশ্যে, আপনারা সমাজ মাধ্যম খুঁজবেন, এই ভিডিও পাবেন, তিনি প্রকাশ্যে বারবার বলেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক যে নিয়োগ হয়েছে সব তৃণমূল থেকে করা হয়েছে। বলছি স্যার, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট, এসএসসি সেই তালিকা তাহলে এতদিনে কেন প্রকাশ করলো না? দেখুন, এসএসসির কথা এসএসসি বলতে পারবে, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে এই এসএসসি নিয়ে যে সমস্ত রায় হচ্ছে, সে রায়গুলো নিয়ে আমি খেই খুঁজে পাচ্ছি না। আমি এর আগে অনেকবার বিভিন্ন চ্যানেলে বলেছি যে এসএসসির প্রশ্নে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের যে রায় দিয়েছেন, সেই রায়টা রায় হয়েছে, ন্যায়ও হয়নি, বিচারও হয়নি। কারণ সুপ্রিম কোর্ট নিজেই বলেছেন যে এই 25,752 জনের, 552 জনের মধ্যে যোগ্যরাও আছেন, অযোগ্যরাও আছেন। অযোগ্য অর্থাৎ যারা ঘুষ দিয়ে, সরকারের নেতা মন্ত্রী বা এজেন্টদের ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন, আর যোগ্য মানে হচ্ছে যারা ঘুষ না দিয়ে তাদের মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে চাকরিটা পেয়েছেন। তো এটা সুপ্রিম কোর্ট নিজে বলছেন। তা সুপ্রিম কোর্ট যদি নিজে মনে করেন যে ওই 25,752 জনের মধ্যে যোগ্য প্রার্থী রয়েছেন, তাহলে পুরো প্যানেলটা বাতিল করলে তাদের চাকরিও চলে গেল। তা তারা কোন অপরাধে তাদের এই শাস্তি হলো?
এবং যাদের জন্য এই শাস্তি তাদের হলো, অর্থাৎ সরকার, রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিলেন? মানে যারা এই চুরিটা করলো, যারা এই দুর্নীতিটা করলো, তারা কিন্তু শাস্তির আওতার বাইরে। শাস্তি পেলেন কারা? যারা মেধা, পরিশ্রম, যোগ্যতার সাহায্যে তাদের শিক্ষকতা বা শিক্ষাকর্মীর চাকরিটা পেয়েছিলেন, এত দিন ধরে চাকরিটা করছিলেন এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে পড়াশোনা, সেই পড়াশোনার থেকে বহু দূরে ছিলেন, তার জন্য মানসিক কোনো প্রস্তুতিও তাদের ছিল না। তাদের হঠাৎ বললেন তোমাদের আবার পরীক্ষা দিতে হবে এবং তাতে তোমাদের যোগ্য প্রমাণ করে বেরিয়ে আসতে হবে। মাননীয় বিচারপতিদের যদি একই প্রশ্ন করা হয় যে আপনারা আবার যোগ্যতার, বিচারপতি নিয়োগ হয়, কলেজিয়াম নিয়োগ করে, বিচারপতিরাই বিচারপতিদের নিয়োগ করেন। সারা ভারতবর্ষে এমন কোনো নিয়োগ প্রক্রিয়া নেই যেখানে যারা নিযুক্ত হচ্ছেন তারা নিজেরাই নিজেদের নিয়োগ করেন। একমাত্র বিচার বিভাগে এটা হয়। এটা মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। যাই হোক, এখন মাননীয় বিচারপতিদের যদি বলা হয় আপনারা আবার মাধ্যমিক পরীক্ষায় বসুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসুন বা আইনের পরীক্ষায় বসুন, বসে পাশ করে বেরিয়ে আসুন, তাদের কজন পাশ করতে পারবেন? অর্থাৎ এই মানে ছেলেমেয়েগুলোর মুখে একটা চূড়ান্ত অনিশ্চয়তা ঠেলে দেওয়া হলো যারা নিরপরাধ। যে রায় নিরপরাধদের শাস্তি দেয়, অপরাধীদের শাস্তির কোনো বিধান দিতে পারে না, সেই রায়কে আমি কোনোভাবেই ন্যায় বা বিচার বলতে পারছি না। বলছি স্যার, দাগি বা অযোগ্যদের তালিকা পাওয়া গেলে যোগ্য কারা তা তো জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাহলে তারা কেন পরীক্ষায় বসবে প্রশ্ন উঠেছে। সরকারের দুর্নীতির দায় কেন সাধারণ চাকরি প্রার্থীরা নেবে? একদম 100% সত্যি। আমি আপনাকে বলি সুপ্রিম কোর্ট কি বলেছে। সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে পরস্পর বিরোধিতা কতটা প্রবল দেখুন। সুপ্রিম কোর্টের জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ 17 এপ্রিল 2025 বললেন, উই ক্লিয়ারলি ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসেড টিচার্স, মানে যাদের চাকরি গেছে, প্যানেল বাতিল হয়েছে যার ফলে, ইন সো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন। অর্থাৎ নতুন করে যে এসএসসি পরীক্ষা নেবে সেই পরীক্ষায় যাদের চাকরি গেছে তাদের কোনো স্পেশাল রাইট জন্মাবে না এবং তাদেরকে কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। এবার এসএসসি যে নম্বর বিভাজন করলো 2016 সালে, আমরা আশা করতে পারি যে যেহেতু 2016 সালের পরীক্ষাটাই নতুন করে নেওয়া হচ্ছে, 2016 সালে যে নম্বর বিভাজন, যে প্রক্রিয়া, যে সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনটা হয়েছিল, নিয়োগটা হয়েছিল, সেই একইভাবে হবে। কিন্তু কি হলো, 2016 সালে লিখিত পরীক্ষা ছিল 55 নম্বর, এবারে হয়ে গেল 60 নম্বর। 2016 সালে শিক্ষাগত যোগ্যতা ছিল 35 নম্বর, এবারে হয়ে গেল 10 নম্বর। শিক্ষাগত যোগ্যতা মানে তুমি মাধ্যমিকে কত পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে বা ইত্যাদি ইত্যাদিতে কত পেয়েছো, এই নম্বরগুলো কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ এই যে 2016-তে 35 নম্বর যে ছিল, এই 35 নম্বরে কিন্তু জোচ্চুরি করার সম্ভাবনা নেই, সেইটাকে তুমি কমিয়ে আনলে 10 নম্বর। অর্থাৎ স্বচ্ছতা যেটাতে বেশি আসে সেইটা তুমি কমিয়ে দিলে। তারপরে শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতায় 10 নম্বর, যেটা 2016 সালে ছিল না। ইন্টারভিউতে 10 নম্বর, আগেও 10 নম্বর ছিল। লেকচার ডেমো 10 নম্বর, আগে ছিল না। এবার আমার প্রশ্ন, মহামান্য সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ বললেন যে তাদের কোনো স্পেশাল রাইট জন্মাচ্ছে না যাদের চাকরিটা চলে গেছে, এবং তাদের কোনো স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। এটা সঠিক বলে আমি মনে করি না, কারণ কেন দেওয়া হবে না? কিন্তু সুপ্রিম কোর্টের রায় এটা। কিন্তু এই যে নম্বর বিভাজন দেওয়া হলো, এতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় 10 নম্বর আছে। তো এই 10 নম্বর কারা পাবে? যারা শিক্ষক ছিলেন। তাহলে যারা ফ্রেশার, যারা নতুন পরীক্ষা দেবেন, তারা তো এই নম্বরটা পাবে না। তাহলে তুমি তো তাকে স্পেশাল অ্যাডভান্টেজ তো দিলে। তাহলে তুমি একদিকে বলছো যে স্পেশাল অ্যাডভান্টেজ দেবো না, আর একদিকে যখন এই নম্বর বিভাজনে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে, তুমি সেখানে বলছো ঠিক আছে। তা তোমার তো পরস্পর বিরোধিতা পরিষ্কার। তাহলে তো এই স্পেশাল অ্যাডভান্টেজ তো দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা, এই নম্বর বিভাজনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এখানে আরও বেশি করে সাদা খাতা জমা দিয়ে বা জোচ্চুরি করে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার রাস্তাটা আরও প্রশস্ত করে দেওয়া হয়েছে।
দ্বিতীয় যে বিষয়, বেড়ালকে যদি আপনি বলেন মাছ পাহারা দিতে, কীরকম মাছ পাহারা দেবে আমি জানি না। যে এসএসসির পাপে এই 25,753 জন ছেলেমেয়ের জীবনে, তাদের মধ্যে যারা যোগ্য, তাদের জীবনে চরম অন্ধকার নেমে এলো এবং তাদের জীবনটা চূড়ান্ত অনিশ্চিত। এর মধ্যেই কয়েকজন তারা আত্মহত্যা করেছেন, কয়েকজন মানসিক চাপ সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন, আরও কতজন যাবেন আমরা জানি না। তো এইরকম একটা চূড়ান্ত অবস্থায় ফেলে দিল। সেই পরিকাঠামো, সেই নিয়মকানুন, সেই কর্মচারী, সেই অফিসার, সেই মুখ্যমন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী রেখে তুমি আবার সেই এসএসসিকেই দায়িত্ব দিচ্ছ পরীক্ষা নিতে, বেড়ালকে মাছ পাহারা দিতে দিচ্ছ। আবার তো এসএসসিতে দুর্নীতি হবে। যে চোর সে চুরি করবে, যে ডাকাত সে ডাকাতি করবে। এই এসএসসি চোর, এসএসসি দুর্নীতিগ্রস্ত, এরা দুর্নীতিবাজ, এরা তো আবার দুর্নীতি করবে। তা সেটা রোধে তুমি কে ব্যবস্থা রেখেছো? সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে, আমি জানি যে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সম্পর্কে এই ধরনের কথা বলাটা সঙ্গত নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। 6,861টা সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছিলেন রাজ্য সরকার, এবং গত 25/5/2022 কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিলেন, সেই রায়ের 265 নম্বর অনুচ্ছেদে বলা আছে, they had resolved to create supernumerary posts to accommodate the illegal appointees. In other words, state has resolved to expend taxpayers' money to accord sanction and employment secured dishonestly. State government has accepted that there are widespread illegalities in the selection process and that the number of persons who received appointments illegally could not be determined with exactitude. এই দুটো প্যারাগ্রাফের মধ্যে সমস্ত বিষয়টা লুকিয়ে আছে। তা কি বলা হচ্ছে, মহামান্য কলকাতা হাইকোর্ট কি বলেছেন? প্রথম কথা হচ্ছে যে রাজ্য সরকার এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে, রাজ্য মন্ত্রিসভা, যারা ডিসঅনেস্টলি মানে অসৎভাবে দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটাকে সুনিশ্চিত করতে, কোনো লুকোচুরি রাখেনি, সরাসরি বলছে। এবং দ্বিতীয় প্যারাগ্রাফে বলছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড, মানে এটা কোনো রাজনৈতিক বিরোধীদের কথা নয়, এটা কোনো লয়ারের কথা নয় যে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা বলছেন, তা নয়। স্টেট গভর্নমেন্ট স্বীকার করে নিয়েছে there were widespread illegalities in the selection process and that the number of process who received appointments illegally could not be determined with exactitude. অর্থাৎ আদালত গ্রাহ্য সঠিকভাবে যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার জন্য প্যানেলটা বাতিল হয়েছে। তো মহামান্য সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে মন্ত্রিসভা সহ যারা যারা এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে এবং তাদেরকে প্রয়োজনে কাস্টডিতে নেওয়া যাবে। তো মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এই রায়টাকে খারিজ করে দিয়েছেন। আমার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন, খারিজ করে দিয়েছেন কোন যুক্তিতে? যে রাজ্য সরকার এসএসসি প্রস্তাব পাঠিয়েছিল, সেই প্রস্তাব অনুসারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সরকার একটা সাংবিধানিক বডি, তার বিরুদ্ধে এরকম তদন্ত হওয়ার দরকার নেই। তা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সবিনয়ে প্রশ্ন করি, সুপ্রিম কোর্ট বলুন, স্পষ্ট করুন, মহামান্য কলকাতা হাইকোর্ট 25/5/2022 265 নম্বর অনুচ্ছেদে যে কথাগুলো বলেছেন, অর্থাৎ সরকার দুর্নীতিগ্রস্তভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি প্রাপকদের চাকরিটাকে নিশ্চিত করার জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন, মন্ত্রিসভা নিয়েছে, এইটা সত্যি না মিথ্যে? যদি সত্যি হয়ে থাকে তাহলে এই মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ এই সংশ্লিষ্ট মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে না? তারা মন্ত্রী বলে কি সমস্ত অপরাধ করলেও সেই অপরাধের আওতার মানে শাস্তির আওতার বাইরে তারা থেকে যাবেন, তদন্তের আওতার বাইরে থেকে যাবেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা সঠিকভাবে দেয়নি, এই জন্যে তালিকা বাতিল করতে হয়েছে, প্যানেল বাতিল করতে হয়েছে। তাহলে এখন সরকার বলছে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে, তাহলে তো এই প্যানেলটা বাতিলই হতো না যদি তারা অযোগ্যদের প্যানেলটা দিত, অযোগ্যদের লিস্টটা।
আর একটা কথা আমি মহামান্য সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলবো, মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, কলকাতা হাইকোর্টও নির্দেশ দিয়েছিলেন, যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে এ পর্যন্ত যা বেতন পেয়েছেন 12% ইন্টারেস্ট, 12% সুদ সহ সেই টাকাটা ফেরত দিতে হবে। তাদের একজনও ফেরত দেননি এবং রাজ্য সরকার সেই টাকা ফেরত নেওয়ার জন্য কোনো রকম উদ্যোগ নেননি। এর জন্য মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? দ্বিতীয়, মহামান্য সুপ্রিম কোর্ট বলুন যে আইন অনুসারে যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় দুজনেই সমান অপরাধী, এবং একথা অস্বীকার করার কোনো উপায় নেই। অযোগ্যদের প্রতি এখনও মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যে সরকারের মন্ত্রীরা এখনও অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করছেন। তা সরকার একটা দুর্নীতিগ্রস্ত মানে করাপ্টেড সরকার, তারা চেষ্টা করছে, আমার কিছু বলার নেই। কিন্তু আমার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন, যে এই অযোগ্য যারা ঘুষ দিয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের জন্য গোটা সমাজে সমস্ত শিক্ষক সমাজ এবং শিক্ষাকর্মী সমাজ সম্পর্কে এমন একটা বার্তা গেছে যে প্রত্যেকটা শিক্ষক শিক্ষাকর্মীকে সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা, মানুষ সন্দেহ করছে যে এও বোধহয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো এই যে তাদের সামাজিক সম্মানটা চূড়ান্ত নষ্ট হলো এবং এত দিন ধরে নিয়োগ বন্ধ রইল, স্কুল শিক্ষা পরিকাঠামো প্রায় ধ্বংসের মুখে, স্কুলগুলোতে পড়াশোনা করার কোনো আর সুযোগ নেই, শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, কারা পড়াবে? তো এই রকম বিভৎস অবস্থার জন্য দায়ী তো যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন এবং যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন। তাহলে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে কেন গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, এবং তারা যাদেরকে ঘুষ দিয়েছে তাদেরকে ডেকে এনে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, শাস্তি দেওয়া হবে না, এবং তাদেরকে প্রকাশ্যে তাদের নাম প্রকাশ্যে আনা হবে না? ঘুষ যারা দিল তাদের অযোগ্যদের তালিকা প্রকাশ করবে, খুব ভালো কথা, তাদের নামটা প্রকাশ্যে আসবে। আর ঘুষ যারা নিল মন্ত্রী নেতা, তারা মন্ত্রী নেতা বলে তাদের নামটা প্রকাশ হবে না, এটা কীরকম সুপ্রিম বিচার? স্যার বলছি, মমতা ব্যানার্জিকে অনেক ক্ষেত্রেই বলতে শোনা গেছে তার কাছে প্ল্যান A B C D এরকম তত্ত্ব নাকি আছে। বলছি স্যার সেসব নিয়ে তো কোনো উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে না, এখন কোথায় সেই ABCD তত্ত্ব? দেখুন, মমতা ব্যানার্জির কথার প্রতিক্রিয়া দেওয়া যত কম দেওয়া যায় তত ভালো। পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এসেছেন যিনি সত্য কথা বলেন না, এবং এটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগে আপনারা দেখবেন যে বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা হতো সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অতি বড় তৃণমূল কর্মীও, অতি বড় মমতার সমর্থকও কোথাও লেখেন না, এই লেখার কোথাও পাবেন না দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এর আগে পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী ছিলেন, কাউকে বুকে প্ল্যাকেট ঝুলিয়ে ঘুরতে হয়নি যে আমি সৎ, আমি সততার প্রতীক। বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, তারপরে আপনার অজয় মুখার্জি, এদের কাউকে কেউ অসৎ বলে মনে করেন না। তার অতি বড় বিরোধীরাও তাদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেননি। তারা তো কখনো এরকম বুকে প্ল্যাকেট ঝুলিয়ে ঘুরতেন না, আমি সৎ। তা আজকে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাও মনে করছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এবং তার নেতৃত্বে সরকার যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতিকে এখনও পর্যন্ত আড়াল করে যাচ্ছে, এটা সুপ্রিম কোর্টের সর্বশেষ পর্যবেক্ষণে একদম স্পষ্ট। কাজেই মমতা ব্যানার্জি কী ওই সব পাগলের মতো ABCD বলছেন আমি জানি না। আলটিমেট যেটা হয়েছে, রাজ্য সরকার দুর্নীতি করেছে, এটা যে দল শাসন ক্ষমতায় এসছে তারা দুর্নীতি ছাড়া অন্য কিছু জানে না। আর কেন্দ্রীয় সরকারের আদালত নির্দেশ দিয়েছিল CBI এবং EDর উপর অনেক ভরসা করে যে তারা তদন্ত করে প্রকৃত দোষীদের বার করে আনবে। অত্যন্ত দুর্ভাগ্য যে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো হয় একেবারে অপদার্থ, অযোগ্য, অথবা মোদি শাহের রাজনৈতিক নির্দেশে দিদি মোদি একটা মধুর সমীকরণের কারণে
এই তদন্তগুলো একটা স্তর অবধি গিয়ে থমকে যাচ্ছে এবং একে একে যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে যাচ্ছে এবং আজকে পশ্চিমবাংলার অতি বড় মানে বিজেপি সমর্থকও বিশ্বাস করেন না যে এই নিয়োগ দুর্নীতি, কয়লা, বালি, গরু ইত্যাদি হাজার কেলেঙ্কারি যে রয়েছে তার একটা ক্ষেত্রেও মানে তদন্তে একজনেরও শাস্তি হবে। সবাই জামিন পেয়ে যাচ্ছে আর নির্বাচন এলেই ওই মাঝে মাঝে একটা চুনোপুটিকে ধরে একটু লাফালাফি হয়। আমি একটা ছোট উদাহরণ দিই, এই যে জীবনকৃষ্ণ দত্তকে ধরা হয়েছে, খুব ভালো কথা, জীবনকৃষ্ণ সাহা। তো এর আগে এক ভদ্রলোক বিশ্বজিৎ কুণ্ডু, তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি প্রকাশ্যে, আপনারা সমাজ মাধ্যম খুঁজবেন এই ভিডিও পাবেন, তিনি প্রকাশ্যে বারবার বলেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক যে নিয়োগ হয়েছে সব তৃণমূল থেকে করা হয়েছে। আমি নিজে 65 জনকে চাকরি দিয়েছি প্রাথমিক শিক্ষকের, তার মধ্যে আমার স্ত্রী আছে, আমার বৌদি আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা সেই বিশ্বজিৎ কুণ্ডুকে একবারও জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআই বা ইডি। এটা তো একদম পরিষ্কার আছে। এই যে বর্তমান যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি অনেকবার বলেছেন, সোশ্যাল মিডিয়া খুললেই পাবেন, যে হ্যাঁ চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কিভাবে পাবে, কেন পাবে তা বলবো না। তা কেন ব্রাত্য বসু অ্যারেস্ট হবেন না? অর্থাৎ সিবিআই ইডি, পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করছে, আর দুর্নীতির বিরুদ্ধে আদালত নির্দেশিত যে তদন্ত, সেই তদন্তকে মোদি শাহ জুটি রাজনৈতিক প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বি টিম হিসেবে কাজ করানোর স্বার্থে তদন্তগুলোকে ওই তদন্ত খেলায় আটকে রেখেছেন। কারুর কোনো শাস্তি হবে না। মাঝখান থেকে নিরপরাধ যারা মানে মেধা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে শিক্ষকতা এবং শিক্ষাকর্মীর চাকরিগুলো পেয়েছিল, তাদের জীবনে চূড়ান্ত সর্বনাশ হয়ে গেল এবং সারা পশ্চিম বাংলার সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেল। স্যার, সুপ্রিম কোর্ট যে অযোগ্যদের তালিকা দিতে বললো, সেই তালিকা বের করার পরামর্শ তো বিকাশ রঞ্জন সহ অন্যান্য আইনজীবীরাও দিয়েছেন, তবুও কেন চাকরি খেকো বিকাশ, চাকরি খেকো শামীম, চাকরি খেকো বিক্রম ইত্যাদি কথা প্রচার করা হচ্ছে? আচ্ছা, আপনি বলুন, আমি ধরে নিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস, শামীম ইত্যাদি ইত্যাদি যেসব আইনজীবীর নাম বলছেন, এরা অত্যন্ত খারাপ মানুষ, আমি ধরে নিলাম। তা 2012 সাল থেকে নিয়োগ দুর্নীতির বিভিন্ন সরকারি সরকারি ক্ষেত্রে খোদ রাজ্য সরকারি কর্মচারী নিয়োগে দুর্নীতি, তারপরে এগুলো খবরে আসছে এবং এ তো আজকের ব্যাপার নয়। এবং প্রাথমিক শিক্ষকের 2012 টেট, 2014 টেট নিয়ে একেবারে মানে তখন তো খবরে কাগজে লেখা হতো, একেবারে প্রথম পাতায় এর দুর্নীতির খবর আসতো। এমনকি আদালতে মামলা চলার সময় স্বয়ং এজি আদালতে বলেছিলেন যে হ্যাঁ টেটের প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তো এর পরেও বা এসএসসি নিয়েও দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছে, দীর্ঘদিন ধরে মামলা হচ্ছে। তা রাজ্য সরকার যদি নিজেরা তার পুলিশ বা তার সিআইডিদের তদন্ত করতেন এবং অপরাধীদের শাস্তি দিতেন। কুণাল ঘোষ দলের মুখপাত্র, তিনি দীর্ঘদিন ধরে, আজকে নয়, 2013 সালে 14 সালে তিনি বলছেন যে হ্যাঁ শিক্ষক নিয়োগে একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতি করছে। আরও কেউ কেউ আছে, দল সব জানত, আমার কথা নয়, এটা হচ্ছে কুণাল ঘোষ, তিনি হচ্ছেন দলের মুখপাত্র তৃণমূলের, তার কথা। তা যদি রাজ্য সরকার এই তদন্তটা করত এবং তদন্ত করে দোষীদের যদি শাস্তি দিত, তাহলে তো আদালতকে, সিবিআই বা ইডিকে করতে হতো না। এবং তারা যদি তদন্ত করে শাস্তি দিত এবং দুর্নীতিটাই যদি না করত, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস, শামীমদের তো মামলা করার সুযোগই হতো না। তা আপনি দুর্নীতি করবেন, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনার সরকার কোনো তদন্ত করবে না। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে আপনার সরকার আপ্রাণ চেষ্টা করে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত। তার জন্য আপনি নিরপরাধদের, যোগ্যদের বলি দেবেন। আর আদালতে মামলা হলে সেখানে যে আইনজীবীরা সওয়াল করছেন তাদের চাকুরি খেকো বলে গালাগাল দেবেন। টাকাটা কে নিয়েছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়েছিল? ফিরদৌস, শামীম নিয়েছিল? না, টাকাটা আপনার নেতা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা আপনার নেতা মন্ত্রীরা নিয়েছিল। বিশ্বজিৎ কুণ্ডু, এই আরও কারা সব ধরা পড়ছে, জীবনকৃষ্ণ সাহা, তারা নিয়েছিল।
তা আপনি এই টাকার ভাগ পেয়েছেন কিনা আমরা জানবো কি করে? কারণ 75-25 রেশিও, এ তো আর আমি বলছি না, কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা বলছেন না, এ তো আপনার দলেরই নেতা মহাজ্যোতি সদনে বলেছেন যে 25 ভাগ তোমার কাছে রাখো আর 75% কেন্দ্রীয় স্তরে পাঠাও। তা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় স্তর বলতে কাকে বোঝায়? এ তো মমতা ব্যানার্জিকে বোঝায়, আমি বলছি না, আপনার দলের নেতা বলেছে। তা আপনারা 75 ভাগ টাকা রাখবেন, ঘুষের দুর্নীতি করবেন, আর সেই দুর্নীতির বিরুদ্ধে মামলা হলে যখন বিচারপতিরা কোনো রায় দেবেন তখন বিচারপতিদের ছবি ওই মাটির নিচে রাস্তায় ফেলে পা দিয়ে মারাবেন, বিচারপতিদের বাড়িতে বিক্ষোভ করবেন, তার বাড়িতে পোস্টার টাঙাবেন, তাদের সম্পর্কে অভদ্র মানে অশোভন ভাষায় কথা বলবেন, যে আইনজীবীরা এই দুর্নীতির ঘটনাগুলো আদালতে তুলে ধরবেন তাদের গালাগালি দেবেন, তাদের চাকরি খেকো বলবেন, আপনার দায় শেষ হয়ে যাবে। মানুষকে উনি মূর্খ ভাবছেন, মূর্খ ভেবে লাভ নেই, মানুষ সব বুঝতে পারছে। টাকাটা কিন্তু বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীমরা খায়নি, টাকাটা আপনারা খেয়েছেন। যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে, সেই ভয়ে এতদিন এসএসসি বা রাজ্য কোনো অযোগ্যদের তালিকা দেয়নি বলে মত আইনজীবীদের। তার উপর এই তালিকাতেও অসঙ্গতি থাকবে বলে ধারণা করছে। আলটিমেটলি কি হবে, চাকরিহারাদের কি ভবিষ্যৎ? দেখুন, যেখানে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সে যখন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ইচ্ছাই দেখায় না, তখন যে একটা ভয়ঙ্কর অবস্থা হয় বলার অপেক্ষা রাখে না। হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন মুখ্যমন্ত্রী থাকাকালে, গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালে। আর পশ্চিম বাংলায় যে, আমি অন্য দুর্নীতির কথা বাদ দিচ্ছি, নারদ দুর্নীতি, এ তো একদম মানে প্রকাশ্যে, এতে তো কোনো লুকোচুরির কিছু ব্যাপার নেই। তা একজন কেউ শাস্তি পেয়েছে, একজন কেউ গ্রেপ্তার হয়ে এখন জেলে আছে, তো নেই। অর্থাৎ একটা অত্যন্ত দুর্ভাগ্যের, এই যে তালিকা বার করবে, কিসের তালিকা, কি কলাপাতার তালিকা? তালিকা যদি সত্যিই বার করতেন তারা, রাজ্য সরকার যদি সত্যিই তাদের সদিচ্ছা থাকতো যে না ঘুষ দিয়ে এরকম চাকরি পেয়েছে, এতগুলো নিরপরাধ ছেলের চাকরি চলে যাচ্ছে, ছেলে মেয়ের তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল শিক্ষা ব্যবস্থাটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, তা আমি যাই হোক যা হয়েছে হয়েছে, এবার অন্তত তাদের তালিকা বার করে যোগ্যদের চাকরিটা রাখি, তারা তো রাখতে পারতেন, রাখেননি। এবং সুপ্রিম কোর্ট একটা জিনিস আমি বারবার বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট নিরপরাধদের বলে দিচ্ছেন, কিন্তু যারা মূল অপরাধী তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। কেন সিবিআইকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে না যে তুমি কেন যারা অপরাধী তাদেরকে ধরে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারছো না? আমি একটা ছোট উদাহরণ আপনাকে দিই। অনুব্রত মণ্ডল, তা তিনি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা, তা তার জামিনটা হয়ে গেল এবং বীরভূমে 70 জন সাক্ষী আছে তার বিরুদ্ধে ওই মামলায়, কয়লা গরু পাচার ইত্যাদি ইত্যাদি মামলায়, তা তার জামিন হয়ে গেল। তা সিবিআই তার জামিন যখন হয়ে গেল, মানে একবারে স্বেচ্ছা ব্যর্থতা, তা আজ পর্যন্ত তার জামিন খারিজ করার জন্য সিবিআই বা ইডি কোনো রকম উদ্যোগ নেয়নি। তা আপনি কি বিশ্বাস করেন, অনুব্রত মণ্ডলের মতো একটা দোর্দণ্ড প্রতাপ সমাজবিরোধী, যার মাথায় মুখ্যমন্ত্রীর তথা পুলিশ মন্ত্রীর হাত রয়েছে, যিনি পুলিশ কর্মরত পুলিশ অফিসারকে অশ্রাব্য ভাষায়, তার মা বোনকে নিয়ে অশ্রাব্য মানে ভাষায় প্রকাশের অযোগ্য ভাষায় গালাগালি করতে পারেন, সেই রকম একজন মানুষ জামিনে মুক্ত থাকলে বীরভূমের ওই যে 70 জন সাক্ষী, তারা অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী দেবে, তাদের প্রাণের ভয় নেই। অর্থাৎ সিবিআই এবং ইডি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে এই তৃণমূল সরকারের যে নেতা মন্ত্রী তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তটাকে ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছেন। এবং আপনি দেখবেন যে কেন্দ্রে গত 10 বছরে 67টা জনবিরোধী বিল পাশ হয়েছে, প্রত্যেকটা বিলে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভোট দেয়নি, ওই বিলের বিরুদ্ধে ভোট দেয়নি। তারা বিভিন্ন অজুহাতে হয় লোকসভা বা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে, অথবা ভোটদান থেকে বিরত থেকেছে। এবং এই যে বিজেপি বিরোধী যে জোট তৈরির চেষ্টা, সেখানে দেখুন দুটো দল, এই তৃণমূল কংগ্রেস আর কেজরিওয়ালের আপ, তারা কিন্তু গিয়ে বারবার ঝামেলা করছে। অর্থাৎ সারা ভারতবর্ষে যত জনবিরোধী বিল মোদী সরকার আনছেন, মমতা ব্যানার্জি তাকে সমর্থন দিচ্ছে।
এবং যত এই যে সিএ নিয়ে এত চিৎকার করছেন মমতা ব্যানার্জি, এ নিয়েও যখন সংসদে ভোটাভুটি হয় তৃণমূল কংগ্রেস ভোট দেয়নি তার বিরুদ্ধে। এবার এই যে জনবিরোধী বিলগুলোকে তৃণমূল অ্যাবস্টেন করে বিজেপির সুবিধা করে দেবে এবং বিজেপি বিরোধী জোট তৈরির ক্ষেত্রে বন্ধুর ছদ্মবেশে সেখানে ঢুকে ঘেঁটে দেবে পুরো বিষয়টাকে, যাতে একটা বিজেপি বিরোধী সলিড জোট তৈরি হতে না পারে। তা এত বড় কাজ তো কোনো শুভেন্দু অধিকারী, কোনো শ্রমিক ভট্টাচার্য, কোনো তো করতে, সুকান্ত মজুমদার তো করতে পারবে না। কাজেই পশ্চিমবাংলায় মোদি শাহের কাছে পশ্চিমবাংলায় রাজ্য সরকারটা বরাবর তৃণমূলের থাকবে, এটা তাদের সমীকরণ। মমতা ব্যানার্জিকে এই আদালত নির্দেশিত যে বিভিন্ন তদন্ত, সেই তদন্তগুলোর ভয় দেখিয়ে তাদের বিজেপির বি টিম হিসেবে সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করাবে। আর ফল ভুগছে পশ্চিমবাংলার নিরপরাধ মানুষ, নিরপরাধ যে যোগ্য চাকরিজীবী, তাদের কাজটা চলে গেল, সমস্ত নিয়োগ বন্ধ, এবং যে লিস্ট প্রকাশ করবে আপনি নিশ্চিত থাকতে পারেন সেটাও জালি। সেই লিস্টে অনেক গোলমাল থাকবে এবং সেই লিস্ট নিয়েও বিতর্ক হবে। অর্থাৎ সরকার পরিকল্পিতভাবে, রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে কোনো রকম নিয়োগ করতে চাইছেন না, এবং সেই নিয়োগ না করার জন্য যত রকমভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় কৌশলে সেটা করছেন, আর মুখে বলছেন ওই বিকাশ ফিরদৌস নিয়োগ করতে দিচ্ছে না। অর্থাৎ তারা চাইছেন যে পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গিয়ে পৌঁছে দেয়া যাতে অভিভাবকরা নিজেরাই ঘটিবাটি বিক্রি করে বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদের পাঠান, যে সরকারি প্রতিষ্ঠানে তো আর পড়াশোনা হবে না, এই জায়গাটায় নিয়ে যেতে চাইছেন। এটা একটা পরিকল্পিত পদক্ষেপ, এবং দুর্ভাগ্যের বিষয় যে এই পরিকল্পিত পদক্ষেপ সত্ত্বেও এখনও কিছু লোক এই সরকারকে সমর্থন করছেন। স্যার, একদম আমার শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো কোণঠাসা রাজ্য সরকার, অতীতে বিচারপতি সহ বহু আইনজীবীর উপর হামলা দেখেছে এই রাজ্য, নতুন কোনো আশঙ্কা তৈরি হলো না তো? হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই আছে। আমরা ডিএ মামলা করেছি 2016 সালে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। রাজরোষ কি ভয়ঙ্কর হতে পারে এটা আমরা জানি, এবং এখনো পর্যন্ত এই রাজরোষ আমাদের বিরুদ্ধে নেই তা কিন্তু নয়, আমরা ভুক্তভোগী। কাজেই এই সরকার যে কোনো কিছু করতে পারে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যক্তিগত নিরাপত্তা কতটা সুরক্ষিত আমি জানি না। তিনি তো কোনো নিরাপত্তা রক্ষী নিয়েও ঘোরেন না, তিনি খোলামেলা ঘোরেন, এবং রাজ্য সরকার এখন চাইছেন এই আইনজীবীদের ঘাড়ে, বিচারপতিদের ঘাড়ে দায়টা চাপিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যে আমি তো চেয়েছিলাম, ওরাই করতে দিল না। কিন্তু বাস্তবটা হচ্ছে যে আপনি চাননি। আমি একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করব। WBCS পরীক্ষায় 2017 পরীক্ষায় 0 পেয়ে 13 পেয়ে WBCS হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুর্নীতি। প্রশান্ত বর্মনের নামে তো খবরের কাগজে বেরিয়েছে পর্যন্ত, তার নাম ছবি দিয়ে। তারা এখনও কিন্তু WBCS এক্সিকিউটিভ হিসেবে কাজ করে যাচ্ছে। আপনি বলুন, এক্ষেত্রে তো কোনো তদন্তের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। পিএসসিকে সরকারের পার ডিপার্টমেন্ট তারা পিএসসি থেকে জানতে চাইবে যে WBCS-এ 2017 বা 2016 সালের পরীক্ষায় কারা কত নম্বর পেয়েছে। সেখানে যারা আদৌ মানে নির্বাচিত হওয়ার মতো নম্বর পায়নি, কেউ 0, কেউ 13, তাদের নামটা তো চিহ্নিত হয়ে যাবে। WBCS তো আর প্রতি বছর 5,000, 10,000, 20,000 লোক তো সফল হচ্ছে না, অল্প কিছু প্রার্থী। তো সেই অল্প কিছু প্রার্থী থেকে যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাদের তালিকাভুক্ত করে তাদেরকে আমি চাকরি থেকে ছাঁটাই করে দেবো, এবং তাদের বিরুদ্ধে এফআইআর করব। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যারা এর সঙ্গে জড়িত ধরবে। এর জন্য কি দরকার বলুন? কোনো বিকাশ ভট্টাচার্যের দরকার নেই, কোনো কপিল সিব্বলের দরকার নেই, কোনো অভিষেক মনু সিংভির দরকার নেই। সরকারের পার্ট ডিপার্টমেন্ট এই কাজটা করবে, 8 ঘন্টা সময় লাগবে, খুব বেশি হলে 8 ঘন্টা সময় লাগবে। পুলিশে এফআইআর করে দেবে, পুলিশ তদন্ত করে তাদেরকে ধরবে, তাদেরকে জেলে ভরবে এবং শাস্তির ব্যবস্থা করবে। তা সেটা মমতা ব্যানার্জি করতে পারছেন না। এই পার্ট ডিপার্টমেন্টটা কিন্তু নিজে মমতা ব্যানার্জির হাতে। অর্থাৎ সরকার দুর্নীতিটা করতে দিচ্ছেন, সরকার দুর্নীতি করছেন। একটা সরকার যদি দুর্নীতি করে আপনি কি করবেন বলুন তো? সরকারের কাজ হচ্ছে আপনি ডাক্তারের কাছে যান,
গিয়ে বলেন আমার এই পেট ব্যথা হচ্ছে, এই কষ্ট হচ্ছে, কদিন এই হচ্ছে, ডাক্তার আপনার থেকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করে একটা প্রেসক্রিপশান লিখে কতগুলো ওষুধ লিখে দেয়। তা আপনি কি ডাক্তারবাবুকে বলেন যে ডাক্তারবাবু এটা একটা কোর্ট স্ট্যাম্পে কোর্ট পেপারের উপর লিখে দিন? আপনি বলেন না। আপনি সেইটা নিয়ে ওষুধের দোকানে চলে যান, সেই প্রেসক্রিপশানটা দেখান, তারা ওষুধ দেয়, হয়তো বলে যে এই কম্বিনেশানের এই ওষুধটা নেই, কিন্তু একই কম্বিনেশানে অন্য ওষুধ আছে, আপনি নিয়ে যান। তা আপনি সেই কম্বিনেশানের ওষুধ নিয়ে চলে আসেন কেন? ভরসার থেকে। অর্থাৎ ডাক্তারবাবুর উপর আপনি ভরসা করেন। যখন আপনি ধরুন আপনার বাবার বাইপাস সার্জারি হবে, আপনি এতে সার্জেনের কাছে গেছেন, সার্জেনকে কি আপনি বলেন যে আপনি স্ট্যাম্প পেপারে লিখে দিন যে আমার বাবার বাইপাস সার্জারির পরে সে বেঁচে ফিরবে, সুস্থ হয়ে ফিরবে, না হলে আপনার বিরুদ্ধে এই করা হবে, আপনি লিখে দিন? আপনি কি বলেন? না, আপনি বলেন ডাক্তারবাবু আপনি যা করতে বলবেন করবো, আমার বাবাকে বাঁচিয়ে দিন। কারণ ভরসা। অর্থাৎ ডাক্তারবাবুদের উপর আমাদের ভরসা যে তারা আমাদের জন্যে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে সবথেকে ভালো যেটা সেটা তারা করবেন, এই ভরসাটা। সরকারের উপর আমাদের এইটা ভরসা যে সরকার যা করবে তার মধ্যে কোনো অন্যায় থাকবে না, সরকার দুর্নীতি করবে না, সরকার চুরি করবে না, সরকার যারা দুর্নীতি করবে, যারা চুরি করবে, যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে তাদের শাস্তি দেবে। কিন্তু পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ব্যাপারটা পাল্টে গেছে। আমাদের যে ভরসার জায়গা সরকার, সেই সরকারই চুরি করছে, সেই সরকারই দুর্নীতি করছে, সেই সরকারই অপরাধ করছে, এবং অপরাধী দুর্নীতিগ্রস্তদের তাদেরকে বাঁচাবার জন্যে সরকারই ক্ষমতা প্রয়োগ করছে। এখানে আমি জানি না যে এর কি প্রতিকার আছে, আমার জানা নেই।